আসসালামু আলাইকুম। কি আছে কি নেই, যা আছে তার তুলনা নেই। ইতিহাস আছে, ঐতিহ্য আছে, গৌরব আছে, খ্যাতি আছে, আছে কলঙ্ক। মুসলিম শাসনামল, মুঘল আমল, উপনিবেশিক আমল থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, আছে হাজার বছরের ঐতিহ্যে রাঙা নানান নিদর্শন। কীর্তিমানের তীর্থভূমি, কল্পনায় সাজানো স্বপ্নপুরীর মতো নৈসর্গিক গ্রাম, নদ নদী। আছে শিল্প, স্থাপত্য, ভাস্কর্য এবং সাংস্কৃতিক পীঠস্থান মণ্ডিত আলো ঝলমলে সাজানো শহর। আছে বিস্ময় আলোড়ন সৃষ্টি করা কলঙ্কজনক অধ্যায়ের গল্প। বলছিলাম দেশের অন্যতম সমৃদ্ধ এবং আধুনিক জেলা ফেনীর কথা। বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত আর্থিক অন্তর্ভুক্তি সূচিতে ফেনীকে ঢাকার পরে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান ঘোষণা করা হয়েছে। কিন্তু কেন, কি আছে ফেনীতে? আজকের ভিডিওতে ফেনীর আদ্যপান্ত জানার চেষ্টা করব। ফেনী নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যত ডকুমেন্টারি, ভিডিও, ব্লগ পেয়েছি, আশা করি এই ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ এবং আপনার দেখা বেস্ট ভিডিও হবে। সম্পূর্ণ ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। শুরুতেই ফেনীর ভৌগোলিক অবস্থান, আয়তন ও জনসংখ্যা সম্পর্কে জেনে নেই। দেশের 61তম জেলা ফেনী। 928.34 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত। ফেনীর মোট জনসংখ্যা 14,96,138 জন। এর মধ্যে পুরুষ 7,22,626 জন এবং মহিলা 7,73,512 জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1451 জন। রাজধানী ঢাকা থেকে প্রায় 161 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় 97 কিলোমিটার দূরত্ব এই জেলার। ফেনীর উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা প্রদেশ, দক্ষিণে বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্বে চট্টগ্রাম জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ, পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত। 1984 সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে ফেনীর জন্ম। 1984 সালের পূর্বে এটি নোয়াখালী জেলার একটি মহকুমা ছিল। এই মহকুমার গোড়াপত্তন হয় 1875 খ্রিস্টাব্দের মিরসরাই, ছাগলনাইয়া ও আমিরগাঁও এর সমন্বয়ে। প্রথম মহকুমা প্রশাসক ছিলেন কবি নবীন চন্দ্র সেন। 1872 থেকে 1874 সালের মধ্যে মোগল আমলের আমিরগাঁও থানা নদী ভাঙনের ফলে ফেনী নদীর ঘাটের কাছাকাছি খাইয়ারাতে স্থানান্তরিত হওয়ার কিছুদিন পর এটি ফেনী থানায় রূপান্তরিত হয়। 1876 সালের নতুন মহকুমার পত্তন হলে খাইয়ারা থেকে থানা দপ্তরটি মহকুমা সদরে স্থানান্তরিত হয় এবং নতুন মহকুমাটি ফেনী নামে পরিচিত হয়। পরবর্তীতে 1881 সালে তা ফেনী শহরে স্থানান্তরিত হয়। পূর্ব নাম শমশেরনগর থেকে ফেনী নদীর নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় ফেনী, যে নদীর পানির ন্যায্য হিস্যার জন্য কথা বলে জীবন দিয়েছেন শহীদ আবরার। মধ্যযুগে কবি সাহিত্যিকদের লেখায় একটি বিশেষ নদীর স্রোতধারা ও ফেরি পারাপারের ঘাট হিসেবে ফণী শব্দের ব্যবহার পাওয়া যায়। ধারণা করা হয় আদি শব্দ ফণী মুসলমান কবি এবং সাহিত্যিকদের ভাষায় ফেনীতে পরিণত হয়েছে। ফেনী নদীর তীরে রঘুনন্দন পাহাড়ের পাদদেশে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে বীর বাঙালি শমশের গাজীর রাজধানী ছিল। ফেনীর 3টি সংসদীয় আসনে রয়েছে 6টি উপজেলা, 6টি থানা, 5টি পৌরসভা, 43টি ইউনিয়ন, 540টি মৌজা ও 564টি গ্রাম। পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া এই 3টি উপজেলার সমন্বয়ে ফেনী 1 আসনের বর্তমান সংসদ সদস্য আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম। ফেনী সদর 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী এবং সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা নিয়ে 3 নম্বর আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ফেনী ছিল 2 নম্বর সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধকালীন সাব সেক্টর কমান্ডার জাফর ইমামের নেতৃত্বে বিলোনিয়া যুদ্ধ একটি অনন্য রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। 6 ডিসেম্বর ফেনী জেলার বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ফেনীকে মুক্ত করেন। প্রতি বছর 6 ডিসেম্বর দিনটিকে ফেনী জেলাবাসী ফেনী মুক্ত দিবস হিসেবে পালন করে থাকেন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য ফেনীর 31 জন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে 4 জন বীরোত্তম, 7 জন বীর বিক্রম এবং 20 জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। শিক্ষা ব্যবস্থায় ফেনী জেলার অগ্রগতি উল্লেখযোগ্য। বর্তমানে ফেনীতে সাক্ষরতার হার 59.6%। বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত আর্থিক অন্তর্ভুক্ত সূচিতে ফেনীর অবস্থান দ্বিতীয়। কিভাবে ফেনী এই অবস্থান তৈরি করলো? ফেনীর অর্থনীতির ব্যাপক অগ্রগতির কারণ খুঁজতে গিয়ে জানা যায় ফেনীতে তৈরি হয়েছে বৃহৎ ইকোনমিক জোন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এছাড়াও রয়েছে 2টি শিল্পনগরী, 5টি ভারী শিল্প, দুলামিয়া কটন মিলস, দোস্ত টেক্সটাইল মিলস, স্টারলাইন ফুড, কোয়ালিটি জুট ইয়ার্ন মিলস লিমিটেড, আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড। আছে চামড়া শিল্প, 60টি মাঝারি শিল্প, 826টি ক্ষুদ্র শিল্প এবং 3419টি কুটির শিল্প। এছাড়াও ফেনীতে রয়েছে বিশাল আকারের রাবার বাগান। তাছাড়া ফেনী জেলার অর্থনীতির বৃহৎ অংশ নির্ভর করে কৃষির উপর। জেলার মধ্য দিয়ে কয়েকটি নদী প্রবাহিত হওয়ার ফলে এর কৃষিজমি বেশ উর্বর। এছাড়া এই অঞ্চলের অনেক মানুষ বিদেশ থাকার ফলে প্রচুর পরিমাণ বৈদেশিক আয় এই জেলার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। এবার আসা যাক ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান বিষয়ে। ফেনী জেলার রয়েছে
শত বছরের ইতিহাস ঐতিহ্য। মুসলিম শাসনামল, মুঘল আমল, উপনিবেশিক আমল থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বহন করছে ফেনী। ফেনী জেলার 12 ভূঁইয়াদের স্মৃতি বিজড়িত মুসলিম স্থাপত্য নিদর্শন চাঁদগাজী ভূঁইয়া জামি মসজিদ। বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম চাঁদগাজী ভূঁইয়া ছাগলনাইয়ার চাঁদগাজী এলাকায় 1122 হিজরিতে নির্মাণ করেছিলেন এই মসজিদটি। দৃষ্টিনন্দন চাঁদগাজী ভূঁইয়া মসজিদটি নির্মিত হয়েছিল 28 শতক জমির উপর। মসজিদটি দেখতে সেখানে প্রতিদিন পর্যটকরা ভিড় করেন। ফুলগাজীতে রয়েছে প্রাচীন সুরঙ্গ মঠ। ফেনীর ফুলগাজী উপজেলার সরকারি কলেজের পাশেই রয়েছে শত বছরের প্রাচীন এই দোলমন্দির। 1200 বঙ্গাব্দের শেষ এবং 1300 বঙ্গাব্দের শুরুতে ফুলগাজী ত্রিপুরা সহ অত্র অঞ্চলে ছিল রাজা আহমদ আলীর রাজত্ব। তাই তার নামে নামকরণ করে বাংলা 1305 সনের চৈত্র মাসে পূর্ণচন্দ্র চৌধুরী এই মন্দিরটি তৈরি করেন। পরে এটি সবার কাছে দোল মন্দির হিসেবে পরিচিতি পায়। বিলোনিয়া সীমান্ত পোস্ট ও বিলোনিয়া রেল স্টেশন। মার্চ 71-এ চট্টগ্রাম বন্দর থেকে বাড়তি অস্ত্র, গোলাবারুদ ও সৈন্য ফেনীর উপর দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর পরিকল্পনা ছিল পাকিস্তানিদের। ফলে বিলোনিয়া সীমান্ত পোস্ট ও বিলোনিয়া রেল স্টেশন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান। এছাড়াও রয়েছে বঙ্গবীর শমশের গাজীর স্মৃতি বিজড়িত স্থান। বঙ্গবীর শমশের গাজী ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং ত্রিপুরার রোশনাবাদ পরগনার কৃষক বিদ্রোহের নায়ক। 1757 সালে ব্রিটিশ উপনিবেশিক শক্তির আগ্রাসন প্রতিহত করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ভাটির বাঘ বলেও পরিচিত ছিলেন। নবাব সিরাজউদ্দৌলার পর তিনি উপনিবেশিক শক্তির হাতে প্রথম নিহত হন। ছাগলনাইয়ার চম্পকনগরে ভারতের সীমান্তবর্তী এলাকায় রয়েছে শমশের গাজীর স্মৃতি বিজড়িত স্থান। এখানে রয়েছে শমশের গাজীর সুড়ঙ্গ, শমশের গাজীর দিঘি এবং আরো অনেক কিছু। তবে তার প্রাসাদ সহ অন্য অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার ধ্বংসাবশেষ ভারতের ত্রিপুরার মধ্যে ভাগ হয়ে রয়ে গেছে। এছাড়াও ফেনীতে আছে প্রচুর সংখ্যক চোখ জুড়ানো দর্শনীয় স্থান। সর্বপ্রথম বলতে হয় সোনাগাজী মোহরী সেচ প্রকল্পের কথা। সোনাগাজী উপজেলায় অবস্থিত মোহরী প্রকল্প বা মোহরী প্রজেক্ট হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। এছাড়াও দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি এখানে অবস্থিত। দেশের সবচেয়ে বড় মৎস্য জোন হিসেবেও মোহরী প্রকল্প পরিচিতি পেয়েছে। সুইচ গেটের এক পাশে শান্ত নীল জলরাশি, অন্য পাশে জোয়ার ভাটায় ঘোলা জল এবং দুপাশে সবুজ অভয়ারণ্য পর্যটকদের দারুণ আকৃষ্ট করে। ফলে এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। আমার প্রাণ বৈরাসে তোমায় ঘুরতে ঘুরতে আইলাম গো কন্যা এই না পথ দিয়া, রূপ দেখিয়া হইলাম পাগল তোমার লাগিয়া রে। ফেনী শহরের একেবারে মাঝখানে ফেনীর একটি ঐতিহ্যবাহী দিঘি রাজাজির দিঘি। 1875 সালে ফেনীর মহকুমা প্রতিষ্ঠিত হলে তার সদর দপ্তর গড়ে তোলা হয় এই রাজাজির দিঘির পারে। জনশ্রুতি আছে ত্রিপুরা মহারাজের প্রভাবশালী একজন রাজা তার কন্যার অন্ধত্ব দূর করার মানসে প্রায় 5 থেকে 700 বছর পূর্বে এই দিঘি খনন করেন। স্থানীয় ভাষায় কন্যাকে জি বলা হয়, তাই দিঘিটির নামকরণ করা হয় রাজাজির দিঘি। এছাড়াও ফেনী সদরে রয়েছে ঐতিহাসিক বিজয় সিংহ দিঘি, আছে কাজিরবাগ ইকো পার্ক, জগন্নাথ কালী মন্দির, প্রতাপপুর জমিদার বাড়ি, মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ, শিলুয়া মন্দির ও শিলপাথর, 7 মঠ 7 মন্দির এবং কালীদহ বরদাবাবু জমিদার বাড়ি। যুগে যুগে ফেনীর মাটিকে আলোকিত উর্বর করেছেন অনেক বিখ্যাত ব্যক্তি। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের শিক্ষা ও সংস্কৃতিতে ফেনী জেলায় উল্লেখযোগ্য অবদান রয়েছে অনেকের। ফেনী জেলার বরেণ্য ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ও ফেনীর প্রথম মহকুমা প্রশাসক কবি নবীন চন্দ্র সেন, ব্রিটিশ বিরোধী এবং ত্রিপুরার রোশনাবাদ পরগনার কৃষক বিদ্রোহের নায়ক বঙ্গবীর শমশের গাজী, 52 ভাষা শহীদ আব্দুস সালাম, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, 21 পদকপ্রাপ্ত ও আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত কলামিস্ট শামসুল হুদা, শহীদ বুদ্ধিজীবী ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জহির রেহান, যিনি স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার হয়েছিলেন, শহীদ বুদ্ধিজীবী ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, ভাষা সৈনিক এবং প্রাক্তন বিচারপতি কাজী আবাদুল হক, বাংলাদেশের প্রথম এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ বুদ্ধিজীবী ও সাংবাদিক সেলিনা পারভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য, ইতিহাসবিদ এবং সমাজ সংস্কারক স্যার A.F. রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী, FBCCI এর সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল
আব্দুল আউয়াল মিন্টু, প্রখ্যাত সাংবাদিক, সম্পাদক ও কলামিস্ট ABM মুসা, প্রখ্যাত নাট্যকার এবং গবেষক সেলিম আলদিন। এছাড়াও ফেনীর আরো অগণিত আলোকিত মানুষ রয়েছেন, যাদের মধ্যে অন্যতম সাংবাদিক ইকবাল সোবান চৌধুরী, সাংবাদিক M আব্দুল্লাহ, অভিনেতা ইনামুল হক, এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরিন, নাট্যকার গিয়াসউদ্দিন সেলিম, ক্রিকেটার সাইফুদ্দিন, রোকেয়া প্রাচী, শ্রমিক কাইসার, জয়নাল হাজারি, নিজাম হাজারি MP। এবার আসি একটু ভিন্ন আলোচনায়। চাঁদেরও নাকি কলঙ্ক আছে, ফেনী তো কেবল একটি অঞ্চল মাত্র। এমন কিছু কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয়েছে ফেনী, যা পুরো বিশ্বময় আলোড়ন সৃষ্টি করেছিল। তার মধ্যে সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত এবং ফেনীর উপজেলা চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ড অন্যতম। মাদ্রাসা ছাত্রী নুসরাত তার মাদ্রাসাতেই ভবনের ছাদে আগুনে দগ্ধ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দগ্ধ নুসরাত মৃত্যুর আগে তার মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে তাকে পুড়িয়ে মারার জন্য অভিযোগ জানিয়ে গেলেও পরবর্তীতে এ নিয়ে শুরু হয় নানান বিতর্ক। এই ঘটনায় PBI-এর তদন্ত রিপোর্টের ভিত্তিতে মাদ্রাসার প্রিন্সিপাল, উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি এবং একজন পৌর কাউন্সিলর সহ নিম্ন আদালতে 16 জনের ফাঁসির রায় হয়। কিন্তু আসামিদের পরিবারের দাবি এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউবে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে আবারও নতুন করে আলোচনা সমালোচনার জন্ম হয়। কোনো সহিংসতাই নাই এই মামলায়। নুসরাতের ফ্যামিলি হলো নাটক বাস ফ্যামিলি। আমার বাবা ছাড়া আমার কাছে একটু ভালো লাগে না। বর্তমানে 16 আসামি উচ্চ আদালতের রায়ের অপেক্ষায় দিন গুনছে। এছাড়া আরেক আলোচিত ঘটনা, ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা একরামকে দিনে দুপুরে প্রকাশ্যে ফেনী শহরের একাডেমিক এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে গুলি করে কুপিয়ে পরে গাড়ির ভিতরে পুড়িয়ে হত্যার ঘটনা। এই হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই হত্যাকাণ্ড ফেনীর ইতিহাসে একটি নেক্কারজনক ঘটনা, যা ফেনীবাসী কখনোই ভুলতে পারবে না। শেষ করার আগে একটা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলি। ফেনী জেলার অন্যতম ব্যস্ততম পয়েন্ট সোনাগাজী উপজেলার প্রবেশদ্বার লালপুল। সর্ববৃহৎ উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই পয়েন্ট দিয়ে যাতায়াত করেন। যাতায়াত করতে গিয়ে উপজেলাবাসীকে পার হতে হয় ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ব্যস্ততম সড়ক। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, হাইওয়ে পারাপারের জন্য এখানে নাই কোনো আধুনিক ট্রাফিক ব্যবস্থা। ঢাকা চট্টগ্রামের দ্রুতগতির গাড়ির ফাঁকে ফাঁকে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় সবাইকে। ফলে প্রতিদিনই এখানে ঘটছে দুর্ঘটনা। এই পর্যন্ত অসংখ্য মানুষ এখানে দুর্ঘটনায় জীবন দিয়েছে, অসংখ্য মানুষ চিরতরে পঙ্গু হয়েছে। ইতিমধ্যে এখানে একটি আন্ডারপাস অথবা ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে দাবি তোলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নাই। আমি ফেনীর নীতি নির্ধারকদের বিষয়টি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।